নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। প্রতিদিনের মতোই আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন অতিথি যার কথা শুধু শুনতেই চাইব না, দেখা যাবে শুনতে শুনতে উপভোগ এমনই করছি মনে হবে সে কথা যেন শেষ না হয়। এমন একটা দাবি কিভাবে করছি অনুষ্ঠানের শুরুতে আপনারা বুঝবেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে বিশিষ্ট সরোদিয়া অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গীতের ক্ষেত্রে অবদান, সঙ্গীতের ক্ষেত্রে তার সাফল্য, এগুলো বলার যোগ্যতা অন্তত আমার নেই। আমি শুধু এটুকু বলবো যে বাবা আলাউদ্দিন খানের যে ঘরানা, সেইখান থেকে তিনি শিখেছেন। সেই ঘরানা শুধু নয়, তিনি নিজের একটা পরিমণ্ডল এমনভাবে তৈরি করেছেন যার সঙ্গে সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র সব কিছু মিশে গিয়েছে। ফলে শুধু যদি তাকে সরোদিয়া বলে আমরা সরিয়ে রাখি, দেখা যাবে তার 3/4 জগৎটাকেই আমরা ধরতে পারবো না। তো এত কথা যখন বলছি তখন স্বাভাবিকভাবে আপনারা আগ্রহী হয়ে পড়েছেন যে আমরা আজকে কি বলবো, কোথা থেকে শুরু করব, কি জানাবো আপনাদের সবার হয়ে আমি স্বাগত জানাই স্টুডিওতে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার, ধন্যবাদ। আজ যখন শুরু করছি তখন আমার মনে একটা নাম উকি দিচ্ছে। সে উকি দেওয়া নামটা খুব অদ্ভুত, মজার। নামটা হচ্ছে কাতুকুতু ভবন, যেখানে আপনার এই শরদের শিক্ষা শুরু হয়েছিল। তা ওস্তাদ আলী আকবর খানের যে শিক্ষা সেখানেই নিতে যেত শিক্ষার্থীরা। তো এই নামটা আপনার মনে প্রথম একটা জায়গায় এটা যখন ছোটবেলায় শিখতে গেছি তখনও ওই দরজা দিয়ে ঢোকার বাঁ পাশেই ওই কাতুকুতু ভবন লেখা ছিল। সেটা সবাই এটা নিয়ে হাসাহাসিও করতাম। তা আমার এটাও নিয়ে কথা হতো, সঙ্গীত কি এমন জিনিস যে কাতুকুতু দিয়ে সঙ্গীতকে জানতে হবে, শিখতে হবে, হাসতে হবে। তো এটা নিয়ে মজা হতো। কিন্তু যাই হোক, একটা পুরনো ধরনের বাড়ি ছিল, খুব সুন্দর, মাঝখানে একটা উঠোন, তার চারপাশে ঘর, একটুখানি দোতলার একটা দিক ছিল পুরোটা, আর সেইখানে ক্লাস হতো আর কি। এটা ঠিক কোন জায়গায় ছিল? এটা লেক মার্কেট অঞ্চলে গোলাম মোহাম্মদ রোড বলে আর কি। তো ওটার আরেক দুটো নাম ছিল, একটা সীতারাম ঘোষ স্ট্রিটও বলা হতো। যাই হোক, আমার গুরুজি গুরু বাবা আলী আকবর খান সাহেব প্রথম কলেজটা শুরু করেন সাউথ পয়েন্ট স্কুলে 1956-এ। সেইখানে হতো, তারপর ছড়িয়ে ছিটিয়ে হতো। তারপর এইখানে 57 থেকে এই বাড়িতে চলে আসেন, আর এসে এইখানেই ক্লাস হতো বুধবার সন্ধেবেলা আর রোববার সকালবেলা। কারণ ওনারা তো খুব ওইটার প্রতি দৃঢ় ছিলেন যে সকালে সকালের রাগ, দুপুরে দুপুরের রাগ, রাত্রে রাত্রের রাগ, এরমভাবে শেখানো হবে। সেই জন্য বুধবার আর রবিবার সকালে ক্লাস হতো। ও, আপনাদের তার মানে বিভিন্ন সময় যেতে হতো শেখার জন্য? ওই দুদিন বললাম, রোববার সকালে যেতে হতো আর বুধবার সন্ধেবেলা যেতে হতো। আচ্ছা, এটা পরের দিকে কি আরো বেড়েছিল? আর বাড়েনি। কিন্তু যখন উনি 68 সাল থেকে আমেরিকায় থাকা বেশি শুরু করলেন, তখন ওখানকার যে কলেজটা করেছিলেন তাতে গরম পড়ার আগে সামারে খালি 3 দিন ক্লাস হতো, রবি সোম মঙ্গল, রবিবার সকাল, সোম মঙ্গল সন্ধেবেলা। আর অন্য সময় ক্লাস হতো সোম মঙ্গল বুধবার শুধু সন্ধেবেলা। আসলে তখন সারা পৃথিবী থেকে শিখতে আসতো ওনার কাছ থেকে। এখন তো সেই জন্য রোববারের সকালের রাগ ডাকগুলো শেখাতেন উনি আর কি। এইটাই ওখানে প্রচলিত ছিল আর কি। আচ্ছা, এখানে হয়তো আবার ফিরে আসতে হবে আমাদের। তার আগে জিজ্ঞাসা করি, এই যে গান শেখার ব্যাপারটা, এটা একটা আলতো আগ্রহ হতে পারে, গভীর একটা বাসনা থেকে হতে পারে, যে বাসনা পারিবারিক সূত্র থেকে আসে। ঠিকই। এবং আপনাদের বাড়িটাকে গানের বাড়ি বলা হতো। আপনার মা দীর্ঘদিন ধরে গান করেছেন। একটু যদি বাড়ির কথা বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। বাড়ির কথা বললে আরেকটা মজার কথা একটু বলতে হয়। আমার দাদামশাই ছিলেন, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন কন্ট্রাক্টর। তো উনি এই ফার্পো মার্কেট এখন যেটা, সেইটা উনি তৈরি করেছিলেন। তো ওই ফার্পো মার্কেটের যিনি অ্যাঞ্জেলো ফার্পো, উনি ছিলেন ইটালিয়ান, এবং উনি ইটালি থেকে ইট এনেছিলেন এই বাড়িটা তৈরি করার জন্য। আচ্ছা। তো সেই ইট বাঁচার পর যতটা বেঁচেছিল তাই দিয়ে আমাদের বাড়ির অনেকটা অংশ তৈরি হয়েছিল। আর আমার মা আরাধনা বন্দ্যোপাধ্যায় খুব ছোটোবেলা থেকেই খুব নামকরা গাইয়েছিলেন। উনি এই আকাশবাণীতে 1937 সাল থেকে গান গেয়েছেন। কবেকার ব্যাপার? হ্যাঁ, মানে 5-6 বছর বয়সে শিশুমহল থেকে প্রায় আর কি। তো যাই হোক, আর আমার তিন মামারাই শখের গান বাজনা করতেন। কেউ তবলা, কেউ সরোদ, কেউ বেহালা বাজাতেন। আর আমার দিদিমার মামার বাড়িতে ছিল, ওরা বেনারসের লোক ছিলেন, ওখানে ঠুংরি গানের প্রচলন ছিল আর কি। তো সেই জন্য ও বাড়িতে গান বাজনার, বিশেষ করে আমার মেজো মামার জন্য হয়েছে। আমার মেজো মামা শুভেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায় গান বাজনার খুবই রসিক ছিলেন, এবং বাড়িতে প্রত্যেক মাসে ভালো অনুষ্ঠান। আর বলা যায় প্রায় ভারতবর্ষের হেন শিল্পী নেই যারা গান বাজনা করেছেন।
একসময় দিলীপ কুমার রায় একবার গেয়েছিলেন, মার কাছে গল্প শুনেছি যে সারা অঞ্চলে ভিড় হয়ে গিয়েছিল, আচ্ছা, মানে ওনার গান শোনা, যে মাইক দিতে হয়েছিল এরকম। যাই হোক, তখন থেকে এই বাড়িটা গানের বাড়ি বলে প্রচলিত। তো কিন্তু আমার একটা ব্যাপার হয়েছিল, মা খুব রেয়াজ টেয়াজ করতেন, আর আমার একদম ভাল লাগতো না, আমি মাকে ভেঙাতাম কি করো মতো। কিন্তু একদিন, মানে যাকে ইংরেজিতে বলে ওয়ান ফাইন মর্নিং, একদিন সকালবেলা হঠাৎ মাকে বললাম আমি সরোদ শিখবো। তো মা বললো ওটা খুব শক্ত যন্ত্র। আমি বললাম না, আমি শিখবো। তার একটা কারণ ছিল, আমার ছোটো মামা রাধিকা মৈত্রের ছাত্র ছিলেন, কিন্তু আমি ছোটো মামাকে কখনো বাজাতে দেখিনি, ছবি দেখেছিলাম। আর ওই আমাদের বাড়ির কাছেই ছিল হেমেন অ্যান্ড কোম্পানি, হেমেনবাবুর দোকান। ওইখান দিয়ে যাতায়াতের সময় এই আমাদের ঘরানার যে শরৎ, তাতে একটা না মাথায় পেতলের তুম্বা ছিল, তো ওইটা আমাকে খুব আকৃষ্ট করতো, আলো পড়লে চকচক করতো। সে আমি গোঁ ধরে বললাম শিখবো। তো আমার ছোটো মামা প্রথমে বলছেন ঠিক আছে, আমি একটা ছোটো শরৎ ব্যবস্থা করছি, করে রাধুবাবুর কাছে নিয়ে যাবো শেখার জন্যে। তো উনি জোগাড় করতে পারেননি, তা আমার বিধাতা যা ঠিক করেন তাই তো। বাবার সঙ্গে কাজ করতেন উজ্জ্বল কুমার চট্টোপাধ্যায়, যিনি ছিলেন আলী আকবর খান সাহেবের ছাত্র, সেতার বাজাতেন, পরে উনি আনন্দ শঙ্করের গ্রুপেও বাজাতেন। সেই উজ্জ্বল কাকাই আমাকে বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি, বলে উনি সে একটা ছোটো শরৎ হেমেনবাবুর থেকে কিনিয়ে উনি আমাকে 1968 সালে এই আলী আকবর কলেজ অফ মিউজিকে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন। আমরা সাক্ষাৎকারে পড়েছি সেটার দাম 140 টাকা ছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন, 40 টাকা ছিল। এবং সব থেকে যেটা হয়েছিল, প্রথম দিনই আলী আকবর খান সাহেব আমায় শিখিয়েছিলেন। তো বাড়ি ফেরার পর মা জিজ্ঞেস করেছেন কি হলো, কিরাম হলো। আমার তো তখন কোনো ধারণা কিছু ছিল না। আমি বললাম হ্যাঁ, একটা কালো মতো টাকমাতা লোক কী সব শেখালেন। মানে এই ধারণা থেকে আমার শুরু। তারপরে তো দীর্ঘ এতদিন ওনার কাছে শিখেছি। তো এটাই আর কি একটা মজার গল্প। আচ্ছা, এই যে সেনিয়া মাইহার ঘরানা, এবং সেই ঘরানাতেই আপনি শিখছেন, পরবর্তীকালে ওখানে গিয়েও আপনি কিছু কাজ করেছেন, শেখা হোক বা? হ্যাঁ, মানে আমেরিকায় গিয়ে যখন ওনার কাছে থেকে শিখতাম, 4 মাস করে ওনার কাছে থাকতাম, থেকে শিখতাম, তখন উনি বলে দিতেন কোনো ছাত্রদের শেখাবার জন্যে, সেটা। তারপর অনুষ্ঠান করতাম। মাইহারে যাওয়ার কোনো ব্যাপার? আচ্ছা, মাইহারে উনি তো আমেরিকায় থাকতেন, 3 মাসের জন্য কলকাতায় আসতেন, 2.5 থেকে 3 মাস। এই ধরুন নভেম্বরের শেষ বা ডিসেম্বর থেকে আসতেন, ফেব্রুয়ারিতে চলে যেতেন। তো এলেই উনি মাইহার যেতেন 10 দিন 12 দিনের জন্য। তো আমাকে সঙ্গে যেতে হতো, আমি যেতাম। তখন মাইহারেও শিখেছি। আর মাইহারে শুধু এককভাবে শিখিনি, মাইহার ব্যান্ডের সঙ্গেও শিখেছি, যেটা ওনার বাবা তৈরি করেছিলেন আর কি। এই জায়গাটা থেকে আমাদের একটা প্রশ্ন আবার চলে আসে যে যখন আপনি এই যন্ত্রটা শিখছেন, প্রথম দিকে যন্ত্রটার প্রতি একটা আগ্রহ হঠাৎ করে গড়ে উঠল, তারপরে ধীরে ধীরে আপনি সেটা শিখতে শিখতে ভেতরে প্রবেশ করলেন। কোনো সময় এটা মনে হয়েছে যে এটা ছাড়িয়ে অন্য কিছুও করি? যদিও কলকাতার ডায়েরি অনুষ্ঠান আমরা কলকাতা নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই, কিন্তু যে মানুষটিকে অতিথি হিসেবে পেয়েছি তার আগ্রহগুলো জানার ইচ্ছা হয়। অন্য কিছু করি মানে দেখুন, অ্যাকচুয়ালি আমি খেলোয়াড় ছিলাম। আমি খুব ছোটোবেলা থেকে সব রকম খেলায় খুব পারদর্শী ছিলাম, তার ভেতর ফুটবল আর হকি। এবং আমি খুব স্কুলে পড়াকালীনই আমি ফার্স্ট ডিভিশন হকি, সেকেন্ড ডিভিশন ফুটবল খেলেছি, তারপর বক্সিং করেছি, তারপর ডিস্ট্রিক্ট স্কুল অ্যাথলেটিক্সে আমার লং জাম্পে রেকর্ড ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাঁটুতে চোট হয়, যে আমার বন্ধ হয়ে যেতে হয়, ফলে তখন আমি বাজনাটাতেই বেশি মনোসংযোগ করি। আর আমাদের না সিনেমা হলের পাশে বাড়ি ছিল, তো আমাদের সিনেমা দেখার মানে অত ঝোঁক ছিল না, কিন্তু বাবা মার নাটক দেখার খুব শখ ছিল। বাবা মার সঙ্গে প্রচুর নাটক দেখেছি, ফলে নাটকটাও ছোটোবেলা থেকে খুব উৎসাহ ছিল। এবং আমি নাটক করেছি, স্কুল কলেজ জীবনে নাটক করেছি। তারপরে হঠাৎ এরকম এই বাজনার সূত্রেই, এই আপনি জানেন জোছন দস্তিদার, যিনি সেই সময় অনেকগুলো সিরিয়াল তৈরি করছেন, ওনার 2টো সিরিয়ালে আমি বাজিয়েছিলাম, একটা 13 পার্বণ আর একটা সেই সময় বলে। তো সেই সময় রেকর্ডিং করতে গিয়ে আমি একটা কালো শাল গায়ে, শীতকালে হয়েছিল, শাল গায়ে দিয়ে গিয়েছিলাম। তা আমায় বললো বাহ, তোকে তো বেশ দেখাচ্ছে, তুই একটা আমার এই সিরিয়ালে একটা ছোটো রোল করে দিবি। আমি খুব খুশি হলাম, বললাম হ্যাঁ। তো তখনই সেই বাবু ইন্দ্র ঠাকুরের রোল একটা করেছিলাম, সেই শুরু। তারপর অনেক দিন কিছু করিনি। তারপর হঠাৎ 2007 সালে বিখ্যাত পরিচালক অতনু ঘোষের ছবি দিয়ে আবার আমার সিনেমায় জগতে আসা, এবং এখন অবধি প্রায় 22টা ছবি করেছি। সেই ঋতুপর্ণ ঘোষ থেকে আরম্ভ করে অনিরুদ্ধ রায়চৌধুরী, শৈবাল মিত্র, এবং সম্প্রতি মানে শেষ দিকে করেছি দুজনের সঙ্গে, সেটা হচ্ছে নাসিরুদ্দিন শাহ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে হোলি কনস্পিরেসি ছবিতে। আর এই সূত্রে সৌমিত্রদার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা হয়ে যায়। আমার একটা সম্প্রতি বইও বেরিয়েছে, গত বছর, সৌমিত্রদার কথা বলে, ওনার গল্প টল্প নিয়ে।
আসলে সংস্কৃতির ক্ষেত্রে যদি কাউকে দ্য কমপ্লিট ম্যান বলা যায়, তাদের মধ্যে অগ্রগণ্য থাকবেন আপনি, এটুকু বোঝাই যাচ্ছে। আর কথায় কথায় আমার প্রশ্নটা যেটা ছিল সেটা মানে তার উত্তর খুঁজতে গিয়ে আমরা অন্য অনেক কিছু জেনে নিলাম। আমার প্রশ্নটা ছিল এইরকম যে আপনি যখন সরোদ বাজাচ্ছেন তখন আপনার কখনো মনে হয়েছে যে আমি নিজে একটু কেমন যেন অসম্পূর্ণ বোধ করছি, অন্য যন্ত্র ব্যবহার করলে আমি আরও ভালো করতে পারবো বা এর সঙ্গে আরও কিছু থাকতে পারবো? যেমন একটা যন্ত্র তো আপনি নিজে আবার ফিরিয়ে এনেছেন। হ্যাঁ, ওই সুরসিঙ্গার যন্ত্রটা। না, ইচ্ছে ছিল অন্য অন্য যন্ত্র একটু পরীক্ষা করে দেখার, কিন্তু সরোদটা এমন একটা ভার্সেটাইল যন্ত্র, আমাকে এমনভাবে বশ করে ফেলেছিল, ওদিকে যায়নি। কিন্তু যাই হোক, ওই সুরসিঙ্গার যন্ত্রটাকে আমি বলতে পারি একটা পুনর্জন্ম দিয়েছি, এবং ভারত সরকার আমাকে তার জন্য ফেলোশিপ দিয়েছিল। আমি যেভাবে শিখেছি বাজাই প্রথাগতভাবে, সেটা ভারতবর্ষে এখন কেউ বাজায় না, ওই কাঁধে রেখে বাজাতে হয়। এখন যারা আমার দেখা দেখি সুরসিঙ্গার অনেকে সরোদবাদকরা বাজিয়েছে, বাজাচ্ছে, তারা কিন্তু ওটাকে সরোদের মতো করে বাজান। কিন্তু আমাকে আমার গুরু বাবা যেভাবে শিখেছেন আমি সেইভাবে শিখেছি, বাজাই। এই দ্বিতীয় যন্ত্র বলতে পারেন এটাই একটা। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে, আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন অসামান্য মানুষ, অনিন্দ বন্দ্যোপাধ্যায়, যার প্রধান পরিচয় অবশ্যই তিনি সরোদিয়া। সঙ্গীত জগতের দীর্ঘ দিন ধরে শুধু পারফর্ম করা নয়, মানুষকে শেখানো এবং সঙ্গীতের এই যে বিষয়টা সাধারণভাবে যাকে আমরা বলি পরিচিতি, অ্যাপ্রিসিয়েশন, সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটা তিনি করেছেন। একটা জায়গা আমাদের একটু বুঝতে ইচ্ছে করে যে যখন আপনি পড়াশুনো করছেন, সেন্ট লরেন্সে পড়েছেন, সেন্ট জেভিয়ার্সে পড়েছেন, সেই পড়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পড়েছেন, তো সেই সময় ধরা যাক সেন্ট লরেন্স বা সেন্ট জেভিয়ার্সেই কেমন ছিল শহরটা? আজকের থেকে তো অনেকটাই পৃথক ছিল। সেটা আপনি খেলাধুলোর দিক থেকেও বর্ণনা করতে পারেন, মাস্টারমশাইদের প্রসঙ্গেও বলতে পারেন, যেভাবেই হোক। এই প্রসঙ্গে না আমি একটা বই লিখেছি, নাম দিয়েছি ভুলে যাওয়ার আগে। এবার বেরোবে। আমি মামার বাড়িতে মানে দেশপ্রিয় পার্কেই মানুষ হয়েছি, আর আমার পৈতৃক বাড়ি ফার্ন রোডে। তো এই দেশপ্রিয় পার্ক থেকে ফার্ন রোড রাস্তা ধরে তার দুপাশের গল্প, মানুষজনের গল্প নিয়ে আমি একটা স্মৃতিচারণার মতো লিখেছি। দেখুন, আপনিও জানেন, আমরা সবাই জানি, বিস্তর ফারাক হয়ে গেছে শহরের, মানে সে বলার বাইরে। এই আমাদের রাসবিহারী অ্যাভিনিউতে কত গাছ ছিল, এখন কেটে ফেলা হয়েছে। কত চওড়া ছিল, ট্রাম লাইন ছিল, এই ট্রামে চড়ার একটা কত অভিজ্ঞতা। ট্রামে গণেশ মুখার্জি যেতেন, আমরা যখন কলেজে যেতাম ট্রামে করে। আমি গণেশ মুখার্জিকে দেখেছি জানেন, ট্রামের ভিড়, কন্ডাক্টর ভাড়া নিতে পারেনি বলে উনি পয়সাটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। মানে এরকম মানুষকে ওখানে দিয়েছি। কালীঘাট মোড় থেকে উঠতেন আমাদের সত্যজিৎ রায়ের ছবির খুব বিখ্যাত অভিনেতা, নামটা যিনি জয়বাবা ফেলুন থেকে, এক্ষুনি নামটা মনে পড়ছে না, উনি উঠতেন। উনি উঠে ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশুনো করতেন। সন্তোষ দত্তের কথা না, সন্তোষ দত্ত না, ভুলে যাচ্ছি। যাই হোক, তাছাড়া কত বিখ্যাত লোকেদের এই ট্রামের একটা দারুণ অভিজ্ঞতা আছে। তারপর বাবার কাছে শুনেছি 40-এর দশকে সত্যজিৎ রায়ও ট্রামে করে অফিস যেতেন, এবং উনি এত লম্বা ছিলেন যে ট্রামে ধরতো না, ট্রামে ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকতেন। সেই ট্রাম এখন উঠে গেল। সেই ট্রামে যাওয়ার একটা ছিল, দোতলা বাস ছিল, দোতলা বাসে যাওয়ার একটা। আচ্ছা, আমাদের একটা যখন জানতে পারলাম যে উত্তম কুমার সকালবেলা মিন্টো পার্কে হাঁটেন, আমরা তখন ভোর 5টায় বেরিয়ে 5:30টার ভেতর মিন্টো পার্কে পৌঁছে যেতাম উত্তম কুমারকে দেখার জন্য। দু একবার ওনার পেছন পেছন হেঁটেওছি। এই প্রসঙ্গে বলি, আমার মা তো খুব বড় গাইয়ে ছিলেন। মা আবার উত্তম কুমার যে ছবিতে প্রথম নায়ক হলেন 1949 সালে, সেই কামনা, তার প্লেব্যাক করেছিলেন আমার মা। তো যাই হোক, আর সেই সময় কলকাতা শহর সত্যি একদম অন্যরকম ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখনও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা হয়েছে, কিন্তু অনেকটা সুন্দর ছিল কলকাতা শহর। আর বিখ্যাত লোকজনদের রাস্তাঘাটে অবলীলাক্রমে হাঁটতে দেখতাম। আমাদের ওখানে পাড়ায় ওই অঞ্চলে কালী ব্যানার্জি থাকতেন, উনি আমাদের কাতুকুতু ভবনের পাশেই থাকতেন। ঘুরে বেড়াতেন, নীরোদ মজুমদার ঘুরে বেড়াতেন, গৌরীপ্রসন্ন মজুমদার, মানে কি বলবো, সে বলার শেষ নেই আর কি। এই যে একটা সময় যেটা আপনি ধরে রাখছেন আপনার বইয়ের মাধ্যমে, সে বই লেখা তো আপনার কাছে নতুন নয়, আপনি অনেক বই ইতিমধ্যে লিখেছেন, গান, গপ্প। হ্যাঁ, তারপর একটা বই তো ওস্তাদ আলী আকবর খানের, যেটা আপনাদের সেবায়, ওনার জীবনী, আর একটা ওনার বাবার হাতে লেখা একটা ডায়েরি, আমার জীবনী বলে, সেটাও এডিট করেছি। একটা সুরের গরু বলে আলাউদ্দিন খাসের বই করেছি। একটা বই লিখেছি প্রসঙ্গ ঠুমরি নিয়ে। একটা বই লিখেছি ঢাকা থেকে বেরিয়েছে 19 শতকের বাংলা সাহিত্যে হিন্দুস্তানি সঙ্গীত।
এবার একটা বেরিয়েছে খুব জরুরি বই, কলকাতার সেতার শরৎচর্চার ইতিহাস 1800 থেকে 1950। আচ্ছা, এই জায়গাতেই একটা প্রশ্ন খুব জরুরি হয়ে দেখা দেয় যে আমরা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের কথা জানি, এমনকি আর্কিওলজির ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশনের কিছু কিছু কোর্স হয়, ঠিক ওই রকম নাম না হলেও মিউজিকেও হয় না তা নয়। তবু আজকের প্রজন্ম হয়তো এই যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা এ সম্পর্কে ততটা ওয়াকিবহাল নয়। হয়তো কেউ একটা দারুণ গান গাইলেন বলিউডে কিছু, তখন একটা নজর সেদিকে ফিরল, কেউ একটা গ্র্যামি পেয়ে গেলেন তখন নজর ফিরল, এর বাইরে খুব একটা যায় না। এইটা কখনো আপনি নিজে বা আপনার বন্ধুবান্ধব বা সহযোগীদের সঙ্গে চেষ্টা করেছেন কলকাতায়, মানে সাধারণ যারা গান আলাদা করে শেখেন না কিন্তু গান সম্পর্কে বুঝতে চান? হ্যাঁ, অনেকে উৎসাহী আছে। এখন কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা প্রচণ্ড বেড়ে গেছে, কিন্তু যেটা হয়েছে দুটোর অভাব দেখা যাচ্ছে। একটা ভালো শিক্ষক শিক্ষিকা পাওয়া যাচ্ছে না, আরেকটা হচ্ছে যে সবাই খুব চটজলদি নাম করতে চাইছে, এবং তার সুযোগটা তো এখন হয়ে গেছে সামাজিক মাধ্যমে। আপনি যাই গান করুন, আপনি গান করে ইউটিউবে তুলে দিতে পারেন, ফেসবুকে তুলে দিতে পারেন, টুইটারে তুলে দিতে পারেন। ফলে এইতে একটু মুড়ি মিছরিও এক হয়ে গেছে। ফলে কিন্তু প্রচুর উৎসাহ আছে, জানতে চাই। তবে বিদেশিদের যতটাই উৎসাহ, ততটা যদি আমাদের এখানে একটু ছেলে মেয়েদের হতো আরও ভালো হতো। এই উৎসাহটা একটু যদি তুলনা করে দেখান, আপনি কিভাবে দেখেছেন ও বিদেশিদের? মানে ওরা ধরুন একটা যদি আপনাকে শুনতে যায় কোনো একটা অনুষ্ঠান, ওরা আগে থেকে না একটা, যেটাকে বলি, একটা তৈরি হয়ে যায়, মানে হোমওয়ার্ক মতো করে যায়, এবং অনুষ্ঠানের পর প্রচুর প্রশ্ন করে। অনেক সময় এমন প্রশ্ন করে যার উত্তর দেওয়া যায় না বা সম্ভবও হয়নি এরকম। এখানে কিন্তু সেটার অভাব খুব। প্রথম কথা, এখন একটা হয়েছে, যদি একটা অনুষ্ঠানে 2-3 জন থাকে, আপনার পরিচিত যারা, তারা আপনার অনুষ্ঠানটা শুনে চলে যাবেন, অন্যদের শুনবেন না। আর একটা জিনিস, এই মোবাইল ফোনটা হয়ে যেমন সুবিধে হয়েছে কিন্তু অসুবিধেও হয়েছে। আজকাল দেখি হলে এত লোকে গান বাজনা শুনতে গিয়ে মোবাইল দেখছে, রেকর্ড করছে, ছবি তুলছে। এটা কিন্তু মানুষের মনঃসংযোগে খুব ব্যাঘাত ঘটায়, সেই কী শিল্পী কি যে শুনছে শ্রোতার ওপর। এটার ব্যবহার যদি একটু সংযত হয় খুব ভালো হয় আর কি। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি বিশিষ্ট সরোদিয়া অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার দৃপ্ত পদচারণ, এবং আজকে যখন তিনি কলকাতার ডায়েরি অনুষ্ঠানে কথা বলছেন, অবলীলায় সেই সব ইতিহাস তিনি আমাদের সামনে তুলে আনছেন, যেটা তার পক্ষেই স্বাভাবিক। প্রথম যা কিছু মানুষের মনে থাকে, মানুষ ভোলে না। সে প্রথম টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়া, খেলা দেখতে যাওয়া, নিজে হয়তো একটা কিছু রান্না করা, সব কিছুই প্রথমটা মনে থাকে। তো ধরা যাক প্রথম যে জলসায় আপনি বাজালেন, সেটা নিশ্চয়ই আপনার মন থেকে মুছে যায়নি। না না, তবে প্রথম জলসা ছিল আমাকে 12 বছর শেখার পর আমার গুরুরা অনুমতি দিয়েছিলেন, মানে বাইরে বাজাতে পারো। সেটাই বোধহয় শর্ত ছিল। শর্তই, হ্যাঁ, মানে এটা একটা অলিখিত শর্ত, কিন্তু ওনারা বলতেন। তো আমি প্রথম কিন্তু ঘরোয়াই বাজাই। আপনার ওই দেওদাস স্ট্রিটে আমার মামার বন্ধুর বাড়িতেই সে সোফা সেট সরিয়ে টরিয়ে সেরকমভাবে বাজাই। তারপরে হলে বাজানো শুরু করি, ধরুন ওই সুজাতা সদনে, হাজার মোড়ে, সেখানে করি। এইরকম থেকে থেকে আস্তে আস্তে হয়েছে। তবে অবশ্যই প্রথম বাজনা, সে ঘর হোক আর হল হোক, তার তো একটা সাংঘাতিক, মানে কি বলবো, একটা শিহরণ জাগানো ব্যাপার থাকে যে আমি কী বাজালাম, কী শুনলো লোকে, কী বলবে না বলবে। তো যাই হোক, উতরে গিয়েছিলাম কোনো রকম গুরুর কৃপায়। তো সেটা তো মনেই আছে। আর পৃথিবীর অনেক জায়গায় অনেক দেশে বাজিয়েছি, তার ভেতরে একটা বাজিয়েছি জর্জ হ্যারিসনের বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, এখন ওটা ইসকনের মন্দির হয়ে গেছে, ওনার বাড়িতে বাজিয়েছি। সেটা একটা মানে তারপর যেগুলো ইচ্ছে করে, মানে জর্জ হ্যারিসনের বাড়িতে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব, মানে সে তো বটেই, প্রচুর লোকজন এসেছিলেন, উনি ছিলেন, বাজিয়েছিলাম। মানে তবে আমার না খুব একটা জর্জ হ্যারিসন সম্বন্ধে খুব একটা ওই রকম ধারণা ছিল না, কিন্তু ধারণাও ছিল, কিন্তু যাই হোক ওই ধারণা না থাকার ফলে বেশ একটু ভয়হীনভাবে বাজিয়েছিলাম আর কি। কিন্তু অবশ্যই একটা অত বড় লোকের বাড়িতে বাজে। আসলে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে তার যোগটা আমাদের অনেক কাছে এনে দিয়েছে জর্জ হ্যারিসন। ঠিকই, অতটা আমরা জানতাম না কেউই। ঠিকই, একদমই ঠিকই আর কি। তারপর আমার যেমন জীবনে আমি এই সামারে এশিয়ান মিউজিক সার্কিট লন্ডনের, ওরা আমাকে নিয়ে যেত শেখাবার জন্যে। কলকাতা একটু ফিরে আসতে চাই। আচ্ছা, কলকাতার জলসা, ধরা যাক প্রথম বড় জলসা, ওটা তো ঘরোয়া হলো, সেই মামার ওখানে। হ্যাঁ, তারপর প্রথম বড় জলসা কোথায় হলো? বড় জলসা বলতে
মানে সেই অর্থে বলতে গেলে ডোভারলেন সবই খুবই বড়। তারপর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে গোল পার্কে বড় জলসা হয়, সেখানে সেটা কোন সময়, সালটা মোটামুটি ভাবে? সেটা 90-এর দশকে। অ্যাকচুয়ালি আমি বাজাতে শুরু করেছি বাইরে 80-র দশকে আর কি। তো খুব যে অনুষ্ঠান তখন পেতাম করেছি তা না, করেছি। পড়াশুনোও তো ছিল, পড়াশুনো ছিল, এ ছিল বলে সবসময় সব করতে পারতামও না, সুযোগেরও অভাব ছিল। কিন্তু সেই তখন থেকে বাজাচ্ছি। তারপরে তো রেডিওতে বাজানো শুরু হলো, তো বড় জলসা ওইগুলো। তারপর অনেক জায়গায় বড় জলসা অনেক বিভিন্ন জায়গায় বাজিয়েছি আর কি। বিদেশেও বড় বড় ফেস্টিভ্যালে বাজিয়েছি, যেমন 96-এ স্টুটগার্টে ওয়ার্ল্ড লিউট ইনস্ট্রুমেন্ট ফেস্টিভ্যাল ছিল, তাতে আমি সরোজ সুরসিঙ্গার দুটোই বাজিয়েছিলাম। এবং সুরসিঙ্গার যন্ত্রের ইতিহাসে আমিই প্রথম যেটা ওটা বিদেশে বাজাই আর কি। তো সেরকম। তারপর ওই যা হয়, ওই সামারে লন্ডনে শেখাতে যাওয়ার সূত্রে আমাকে বললো, তোমার যখন এই দিকের একটা প্রবণতা আছে, তুমি যদি কিছু লেকচার ফিল্ম করো, বানাও আর কি। তো তখন আমি কয়েকটা ডকুমেন্টারি ফিল্ম বানাই। তার একটা ছিল, নাম ছিল তাওয়াইফ বলে, মানে বাইজিদের নিয়ে। সেটা দেখতে আবার, মানে তখন প্রিন্স চার্লস ছিলেন, এখন কিং চার্লস, উনি এসেছিলেন। কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে উনিও হোমওয়ার্ক করেছিলেন। উনি আমার সঙ্গে প্রায় 7-8 মিনিট কথা বলেছিলেন এবং নানা রকম প্রশ্ন করেছিলেন। তাতে আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে উনি এতটা একটা ধারণা রাখেন আমাদের একটা বিশ্বের একটা অন্য দেশের সঙ্গীত সম্বন্ধে আর কি। আচ্ছা, অন্য দিক থেকে যদি একটু দেখি, যে ধরুন পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসনের এরকম যখন আলোচনাগুলো করছি, তখন এটাই তো একমাত্র দৃষ্টান্ত তা নয়। এরকম সঙ্গীতজ্ঞদের মধ্যে সংযোগ ঘটেছে, তারা কাজ করেছেন, একজনকে আর একজনের দেশে নিয়ে গিয়েছেন। তো এই রকম অভিজ্ঞতা আপনার কখনো হয়েছে যে কলকাতায় কাউকে নিয়ে আসার সময়, তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময়, বা অন্তত আপনি সরাসরি না হলেও আপনি তার সঙ্গে যুক্ত ছিলেন? এই জর্জ হ্যারিসনকেই করে জানেন হয়েছিল। জর্জ হ্যারিসন 1983-তে এসেছিলেন কলকাতায়। উনি আসলে যাচ্ছিলেন অস্ট্রেলিয়া ওনার নিজস্ব প্লেনে। সেই প্লেন আবার ছিল এক জায়গায়, যাই হোক। তো উনি গ্র্যান্ড হোটেলে উঠেছিলেন একটা ফিকটিশিয়াস নাম দিয়ে, যাতে লোকে না চিনতে পারে, মানে বিরক্ত না করে। আর সেই বছরই, বহু বছর বাদে, আমার গুরুবাবা এবং রবিশঙ্করজি ডুয়েট দ্বৈত বাদন হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আচ্ছা, উনি সেখানে শুনতে এসেছিলেন, কিন্তু কোনোভাবে ওনাকে জেনে যায় উনি এসছেন। উনি চেয়েছেন একটু, মানে ইংরেজি থেকে যাকে বলে অবস্কিওর কোনো জায়গায় থাকতে। প্রত্যেকবারই আমার গুরু বাবার সঙ্গে না আমার গুরু ভাইরা আসতো বিদেশি যারা, আমার ভাত থাকতো ওদের দেখাশুনো, থাকার ব্যবস্থা করা। তো ওদের সঙ্গে জানা ছিল, তখন ওরা আমাকে বলল, আমি তখন এই আপনার পিসি সরকারের বাড়ির পাশে জামিল লেনে গড়িয়াটায়, তার পাশে একটা এশিয়া হোটেল বলে হোটেল ছিল, সেই হোটেলে আমি ওনাকে গিয়ে রেখেছিলাম 2-3 দিন। এবং তার ভেতর ওনাকে নিয়ে আমি কলকাতা শহর ঘুরিয়েছিলাম, পাইস হোটেলে খাইয়েছিলাম, এরকম আর কি। হাজরা মোড়ে ক্যাফে বলে একটা রেস্তোরাঁ আছে, সেখানে কাটলেট খাইয়েছিলাম। কিন্তু উনি খুব সাদাসিধেভাবে আমাদের সঙ্গে, এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। তারপর আমি রামকৃষ্ণ মিশন গোলপার্কের সঙ্গে যুক্ত ছিলাম, এবং ওখানকার যা বিরাট অনুষ্ঠান হতো, তো তাতে শিল্পীদেরকে আনা নেওয়া ব্যবস্থা করা আমার উপর ভার থাকতো। তো তাইতে আমি বহু বিখ্যাত শিল্পীদেরকে এনেছি, এগোছি। এবং তারা যে কী ভালো বলার বাইরে, কেলুচরণ মহাপাত্র, মল্লিকার্জুন মনসুর তো মানে কি বলবো, উনি যেখানে সেখানে খেতেন না, নিরামিষ খেতেন। তো ওনার নিরামিষও ওখানকার পছন্দ হয়নি বলে ওকে, আমার কাজ ছিল 3 দিন ছিলেন, রোজ নিয়ে গিয়ে যতীন দাস রোডে উদি পিপলের রেস্তোরাঁ ছিল দক্ষিণ ভারতীয়, সেখানে খাওয়াতে নিয়ে যেতে হতো। আবার উনি এত বড় দমদার গাইয়েছিলেন, এক একটা টান 1 মিনিট 2 মিনিট করতেন, কিন্তু খুব সরল মাটির মানুষ ছিলেন। কেলুচর বাবু এরকম ছিলেন। MS গোপালকৃষ্ণন ভায়োলিনিস্ট আর কি, তাকে একটু টাকা বেশি দেওয়া হয়েছিল বলে উনি ফেরত দিয়েছেন, বলছেন না, আমার সঙ্গে যা কথা হয়েছে আমাকে তাই দিতে হবে। তো এরকম মানসিকতাও দেখেছি। আমি সত্যজিৎ বাবুর সঙ্গেও কাজ করেছি। আমি একটা পাবলিকেশনসে কাজ করতাম, আমরা সেই সময় ফটো টাইপ সেটিং ইউনিট এনেছিলাম। তো আমরা সেই সময় সন্দেশ পত্রিকা ছাপার কাজ পাই। তো আমার কাজ ছিল রোজ বিকেলে ওনার বাড়ি ওই গ্যালি প্রুফ নিয়ে দেখতে যাওয়া। তো উনি নিজে দরজা খুলতেন। একবার উনি আমাকে নিজে, আমি চা কফি খাই না, আমাকে নিজে ঘরের ভেতর থেকে জলের গেলাস এনে খাইয়েছিলেন। মানে এই সব মানুষ ভাবা যায় না আর কি, মানে কি বলবো। কথা বলতে বলতে এমন একটা জায়গায় এসে গেলাম যেখানে আমরা নিজেদের সত্তা হারিয়ে ফেলেছি, অর্থাৎ শ্রোতা নেই, তিনি ডুবে গিয়েছেন এই আলোচনায়, যে আলোচনায় কথক হচ্ছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি বলবো,
বোধহয় যে কোনো আলোচনায় আক্ষেপ রেখে শেষ হয়, ঠিকই। যে উনি যা বলছেন তার মাঝে মাঝে আমরা খুঁজে পাচ্ছি এখান থেকে একটা গোটা বই হতে পারে, বা একটা ডকুমেন্টারি ফিল্ম হতে পারে, বা অন্য কিছু হতে পারে। তো সেই আক্ষেপটা রেখেই আমরা শেষ করব, কিন্তু আমাদের যাকে বলে বিপুল আনন্দটা প্রকাশ করে শেষ করব যে আজকে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে পেয়ে আমরা কলকাতাকে অন্যভাবে জানলাম, অন্য দিক থেকে বোঝার চেষ্টা করলাম, এমন টুকরো টুকরো মণিমাণিক্য পেলাম যেগুলো আমরা সযত্নে রেখে দেবো আমাদের মনের মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ আকাশবাণীতে এসে আকাশবাণী মৈত্রীর এই অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে অংশগ্রহণের জন্য। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ যে আমার মতো একজন সাধারণ লোককে আপনি ডেকে এত কথা জানতে চাইলেন, আর আমারও খুব ভালো লাগলো যে এই কথাগুলো বলতে পেরে সবার সঙ্গে ভাগ করে নেবার জন্যে। ধন্যবাদ আকাশবাণীকেও। নমস্কার।